আমন্ত্রণ ২১শে রাতে। আজকে আমরা কথা বলবো একজন বিশেষ অতিথির সঙ্গে, যার নামের আগে বা পরে আসলে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তিনি তামিম ইকবাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছেন? আর আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শরীরের অবস্থা এখন কেমন? মাচ বেটার। আমি রিসেন্টলি দেশের বাইরেও গিয়েছিলাম। জাস্ট একটা রেগুলার চেক আপ থাকে আমার প্রতি 4 মাস 5 মাস পর পর। সো এখন পর্যন্ত সবই ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। সেই দিনটার কথা আসলে মনে পড়ে এখনও। সারা দেশের মানুষের দিন একটি বিষাদময় দিন গেছে সেই দিনটি। সুখিয়া যে আপনি আবার সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছেন। কী করছেন এখন? সময় কাটছে কীভাবে? সময় অনেক ব্যস্ততা ভাই। আমার যে বিজনেসেসগুলো আছে আমি ওগুলা নিয়ে ব্যস্ত থাকি। প্লাস এই সবার সাথে ঘোরাফেরা, আড্ডা টাড্ডা দেওয়া, এনজয় করতেছি রিটায়ারমেন্ট লাইফ বলতে পারেন। রিটায়ারমেন্ট লাইফ এখনই? হ্যাঁ, আর কি রিটায়ারমেন্ট আমার প্রফেশন থেকে তো আমি রিটায়ার্ড। ক্রিকেট থেকে তো আমি আর ক্রিকেট খেলা হচ্ছে না। ক্রিকেট দেখছেন তো? দেখছি, কম বেশি দেখা হয়, অথবা আগের মতো অতটা বেশি না। বাট তারপর যখনই বাসায় থাকি বা টিভির সামনে থাকি, খেলাধুলা চললে অবশ্যই দেখি। টি-20 বিশ্বকাপ দেখছেন না? খুব রেগুলারলি ফলো করছি না, এক দুইটা ম্যাচ হয়তো বা ওরকম দেখছি। বাট এখন পর্যন্ত এটা বলতে পারি না যে ধরেন একটা ম্যাচ পুরোটা এখন পর্যন্ত দেখছি, বিটস অ্যান্ড পিসেস। একটি ব্যস্ততার কারণে নাকি আসলে ইচ্ছা? না, নিজেদের দেশ খেললে একটা অন্য বিষয় থাকে। নিজের টিম যদি খেলে তখন একটা আলাদা ইন্টারেস্ট থাকে। তখন খালি খেলা দেখাটাই ইম্পর্টেন্ট থাকে না, তখন ইম্পর্টেন্ট থাকে যে অন্য টিমরা কী করছে বা বাংলাদেশ যে গ্রুপে আছে তার কী অবস্থান, কোয়ালিফাই করবে কি করবে না। তো অনেক কিছু থাকে, তখন অনেক ইন্টারেস্টটা আরও অনেক বেশি থাকে। বাংলাদেশ যেহেতু খেলছে না, তো ইন্টারেস্টটা অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চয়ই মিস করছে। আমি শিওর বাংলাদেশের 16-18 কোটি মানুষই মিস করছে বাংলাদেশ। আমরা সবাই চাই বাংলাদেশ খেলুক, বাট আনফর্চুনেটলি আমরা জানি অনেক ইস্যুস হয়েছে এটা নিয়ে, যে কারণেই হোক না কেন। বাট যেটা বললাম, যদি খেলতো তাহলে। আপনার একটা কথা খুব মনে পড়ে, যেটি আপনি বলেছিলেন যে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ মাথায় রেখেই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই কথাটি বলার পরে আসলে আমরা এক ধরনের বোর্ড থেকে দেখেছি যে আপনাকে একটা ট্যাগিং করা হয়েছে। তার পরবর্তী আরেকটি বিষয় আমরা দেখলাম যে ভারতের হয়ে ব্যাট করছেন, সেই কথাটিও বলা হয়েছে। মানে এটি চরম একটি অশোভন একটি বিষয় আমাদের দেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে এটি ঘটে গেছে, যেটি ব্যাপক রিয়াকশন হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, তারপরে তাকে অপসারণ করা হয়েছে, আবার তিনি সেই জায়গাটিতে আবার চলে আসলেন। না, এটা আসলে এটা ক্রিকেট বোর্ড কী চিন্তা করেন না করেন এটা ওনাদের ব্যাপার। আর আসলে আমার জন্য এটা ম্যাটারই করে না কোনো কিছু, বিকজ আমি যে ধরনের মানুষ আর ছেলে, আমার কাছে মনে হয় যে যেটা রাইট ওটা সবসময় আপনার বলতে হবে। আমি যে জিনিসটা বলেছি যে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ইন্টারেস্ট কথায় মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তীতে কিন্তু এই কথাগুলোই কিন্তু বিভিন্ন লোকজন বলছে। আমিও যে কথাগুলো বলেছিলাম, আমার মনে হয় এটাকে আমার কথাগুলোকে যারাই এটার বিপক্ষে বলছেন, আমি কোয়াইট শিওর যে আমার স্টেটমেন্টই ওরা শোনেননি ঠিকভাবে। হয়তোবা নর্মালি হয় কি, এমনি নিউজ টিউজ হলে অনেক নিউজ চ্যানেলস ছোটো ছোটো প্লে কার্ড দেয়, ওই অতটুক টপিকটা নিয়ে দেখায়। তো এটা তো অনেক সময় মিসরিডিং হয়ে যায়। সো আমি আশা করি যে আমার স্টেটমেন্টটা যদি যেই দেখবে, আমার কাছে মনে হয় না যে ওখানে আমাকে কোনো জায়গায় কোনো দিক থেকে একটা কথার জন্য আপনি আমাকে ভুল বলতে পারবেন। বিকজ আমি অবশ্যই বলবো যে বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে চিন্তা করা উচিত। বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট মানে হলো বাংলাদেশের ইন্টারেস্ট। সব কিছু চিন্তা করে যেটা আমাদের জন্য ভালো, ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমি তো আমার সিদ্ধান্ত দিইনি, আমি তো বলছি সিদ্ধান্ত আপনারা নেন, কিন্তু সব কিছু বিবেচনা করে নেন, ডায়লগের মাধ্যমে নেন। সো এখানে কোনো দেশকে বা কোনো অন্য কাউকে ফেভারিজমের তো প্রশ্নই আসে না। আমার আমাদের ক্রিকেটের অবস্থান কী, ওয়ার্ল্ড ক্রিকেটে এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের ক্রিকেট কীভাবে চলে এটাও মাথায় রাখতে হবে। আর আমি প্রত্যেকটা কথা ওদিন যা যা বলেছি, আমার কাছে এখনও মনে হয় যে আমি যেটা রাইট ওটাই বলা উচিত। এখন একটা জিনিস আপনার বুঝতে হবে যে আনফর্চুনেটলি আমরা এমন একটা এরারে আছি
যেখানে খুব ইজিলি ট্যাগিং করা বা এসব করে ফেলা হয়। বাট আমি যখন এই ক্রিকেটকে 15-20 বছর 25 বছর আমি যদি ন্যাশনাল টিম বাদেও বলি, এখানে যখন আমি সার্ভ করেছি, আমার সত্য কথাটা বলা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমি যদি খালি ফ্লোর সাথে দুইটা মানুষ আমার কথা শুনে হাতে তালি দিবে ওই কথাটাই যদি বলি, তাহলে আমি জাস্টিস করছি না। যে খেলা আজকে আমাকে আমার অবস্থানটা দিয়েছে, ওই জিনিসটার প্রতি আমি জাস্টিস করছি না। যেটা সঠিক ওটা আপনাকে বলতে হবে, অ্যান্ড সঠিক মানুষের পছন্দ হোক বা না হোক, যেটা রাইট ওটা আপনাকে তুলে ধরতে হবে। আর আমি আমার প্রত্যেকটা স্টেটমেন্টে প্রত্যেকটা কথায় আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলেছি, বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট, বাংলাদেশের ক্রিকেটিং ইন্টারেস্ট ফার্স্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্রিকেটার হিসেবে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে প্রত্যেকেরই একটি ড্রিম থাকে যে আসলে বিশ্ব মানুষের অপরাধ করার গিয়ে সংগ্রহ থাকে আগ্রহ থাকে। আমরা দেখলাম যে প্রায় 28 বছর পর বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট দেখছে, দর্শকদের মধ্যে একটা হতাশা আছে। এটা নিয়ে আমার কাছে মনে হয় যে জিনিসটাকে মানুষজনের সামনেও খুব ভুলভাবে প্রেজেন্ট করা হয়েছে। সো এটা নিয়ে আসলে এত বেশি কথা হয়ে গেছে বা এত কিছু হয়ে গেছে, বাট আই এম শিওর যখন সত্যতার জিনিসগুলো বের হয়ে আসবে মানুষ তখন রিয়েলাইজ করবে। সত্যটা আসলে আপনি জানতে চাই আসলে। আমি জানি না ভাই, আমি তো জানি, হ্যাঁ, বাট এটা আমার দায়িত্ব না সত্যটা বলা। আমি যে কথাটা আমি ওদিন বলেছি ওটাই সত্য। আমাদের সব কিছু চিন্তা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমার কাজ হলো, ক্রিকেট বোর্ডের কাজ হলো বাংলাদেশ ক্রিকেট কি ভালো হবে কি ভালো হবে না এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। যারা সরকার চালান তাদের কাজ হলো দেশের জন্য কি ভালো না ওটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। তো সরকার বলেন বা অন্য যে কোনো কর্পোরেট হাউস বলেন, সবাই কিন্তু তাদের জন্য কোনটা ভালো না এই জিনিসটা চিন্তা করে সিদ্ধান্ত নেন। তো আমি জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আবারও আমার ওই প্রেস যে কথাগুলো আমি বলেছি, আপনার কথা শুনেন, প্রত্যেকটা জিনিস আমি যা বলেছি পরবর্তীতে এই বোর্ডের লোকজন একই কথাই বলেছেন, আমরা ডায়লগ করছি, আমরা আলোচনা করছি। তো আমিও তো ওই দিন এটাই বলেছিলাম যে আলোচনা করেন। আপনার কথা সেই একই কথা ছিল। সেই আরেকটি বিষয় আমরা দেখলাম যে সিদ্ধান্তটা আসলে কোত্থেকে আসলো, সরকারের পক্ষ থেকে আসলো না বিসিবি থেকে আসলো না ক্রিকেটাররা বললো, এটা নিয়ে আসলে দুই ধর ক্রিকেটারদের এখানে কোনো কিছু ছিল না। এটা তো আমি মনে করি যে এটা প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জার্নালিস্ট যারা এটার সাথে আছেন সবাই জানেন যে ক্রিকেট প্লেয়ারদের এখানে কোনো সিদ্ধান্ত হয়তো বা ছিল না। বাট প্রবলেম করে ক্রিয়েট হয় কেমনে আমি আপনাকে বলি যে আবার আমার কথাই ফেরত চাই। আমি বলেছিলাম যে কোনো কিছু সাডেনলি উত্তর দিয়ে দিয়েন না। আপনার ক্রিকেট বোর্ড তো একটা অনেক বড় একটা ইনস্টিটিউট। সো একটা পর্যায়ে আপনার গভর্নমেন্টের সাথে তো আপনার আলোচনা করতে হবে, আপনার অনেক কিছুতে গভর্নমেন্টের সাথে আপনার আলোচনা করতে হয়। তো একটা আলোচনা করে একটা ফাইনাল সিদ্ধান্ত সময় যদি একজন স্পোক পারসন কথাটা বলতেন, তাহলে এত বড় ঝামেলাটা হতো না। এখানে প্রবলেম যে জিনিস হয়ে গেছে, উনি একটা কথা বলছেন, উনি আরেকটা কথা বলছেন। এই জিনিসটা করে আমাদের যে সাধারণ দর্শক আছেন বা ক্রিকেট ফ্যান আছেন এদেরকে একটা আনসার্টেনিটি ক্রিয়েট করে দিয়েছিল। আমি কিন্তু ওই কথাটা ওই দিনও বলেছি, আমি বলছি আপনারা সিদ্ধান্ত নেন। আমি কিন্তু এটা বলি না যে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি বলছি আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা সিদ্ধান্ত নিয়ে একটা ফাইনাল যখন আসবে তখন আপনারা পাবলিকলি জানান। বাট প্রত্যেকটা স্টেপে যদি আপনারা পাবলিককে জানানো শুরু করেন আর একটা পর্যায়ে যদি আপনার ডিসিশন চেঞ্জ করতে হয় বা ডিসিশন একটু 19-20 করতে হয়, তখন আপনারা করতে পারবেন না, বিকজ ইউ হ্যাভ অলরেডি সেড হোয়াট ইউ হ্যাভ সেড। সো আমার কাছে মনে হয় এই পুরো সিচুয়েশনটাকে খুবই ট্যাক্টফুলি আমরা আরও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম। সেটি আসলে সবাই ধরেন আপনি যেটি বলছেন সব শুরু থেকেই, কিন্তু সাবেক যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি কথা বলছেন যে ডিসিশনটা সরকার নিচ্ছিল কিন্তু ক্রিকেটাররা কোনো প্রতিবাদ করেনি। বলছে যে এটাও সত্য যে ক্রিকেটাররা এই সিদ্ধান্তে যে সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিলেন ওই সিচুয়েশনে কি কোনো ক্রিকেটার প্রতিবাদ করতে পারতো? সিচুয়েশনটা ক্রিকেট বোর্ড আর সবাই মিলে যে জিনিসটা তৈরি করে দিয়েছিলেন, একটা সময় তো এমন মনে হচ্ছিল যে দুই সাইড হয়ে গেছে এটা। সো ওই সিচুয়েশনের সময় আপনার মনে হয় কেউ প্রতিবাদ করতে পারতো, কেউ সত্য কথা বলতে পারতো? আমি সত্য কথা বলে আমাকে তো আপনারা অনেক কিছু করে দিলেন, ট্যাগিং করে দিলেন, বাট আমার কোনো সমস্যা নেই। আমি এসব নিয়ে চিন্তাও করি না, কারণ আমি যেভাবে করে লাইফটাকে দেখি,
আমার লাইফটাকে দেখা হলো যে আমি আমি জানি এটা সঠিক, কিন্তু এই সঠিক কথাটা বলতে চাইলে আমি বিপদে পড়ব। আর আমি জানি এটা রং, কিন্তু আমি রং কথাটা বললে অনেক মানুষের ভালোবাসা পাবো। আই উইল অলওয়েজ চুজ দ্য অপোজিট, আই উইল অলওয়েজ চুজ দ্য রাইট থিং টু সে। এটার জন্য যদি আমার সমালোচনা করে আমাকে, আই এম রেডি টু ইট। বিকজ আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে সার্ভ করে, আমি 20 বছর সার্ভ করে এই মানুষজনই কিন্তু আজকে আমি যা আছি তাই বানাইছে। এই দর্শক বলেন, এই ফ্যান বলেন, আজকে আমার অবস্থান কিন্তু তাদের কারণেই। তারা আমাকে ভালোবাসছে, আমাকে অপছন্দ করছে, ভালোবাসছে, সব কিছু মিলেই আমি যা। তো আমি এই পজিশন থেকে যদি খালি যে বাতাস যে জায়গায়, ওই জায়গায় যদি দাঁড়াই, তাহলে তো আমি কোনো দিন রাইট কাজ করতে পারবো না। আজকে হয়তো বা 2টা মানুষ আমাকে তালি দিতে পারে, বাট আমার আশেপাশে বা এই ক্রিকেট রিলেটেড যারা আছে তারা তো সত্যতা জানে, ওরা কিন্তু কোনোদিন আমাকে সম্মান করবে না। আই উইল রাদার টেক দ্য রাইট অপশন অ্যান্ড গেট ক্রিটিসাইজড, আমি ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইজিয়ার অপশন নিয়ে, রং অপশন নিয়ে 2টা তালি আমি পেতে চাই না। আর সেকেন্ডলি আরেকটা জিনিস বলি, এরকম অনেক অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, আর অনেক বড় বড় মানুষ আছে। সবাই জানে যে হোয়াট আই সেড দ্যাট ডে ওয়াজ 100% ট্রু। বিকজ আপনি পরবর্তীতে দেখবেন আমাদের বোর্ডে যারা ডিরেক্টররা আছেন, একই লাইনে একই কথাগুলোই বলেছেন। ওনারা বলেছেন আমরা ডায়লগ শুরু করেছি, তো আমিও তো বলেছিলাম যে আপনারা ডায়লগ শুরু করেন। ওনারা বলেছেন যে আমরা আলোচনার মাধ্যমে এই জিনিসটা ঠিক করতে চাই। ওনারা এখন বলছেন যে ইন্ডিয়া পাকিস্তান খেলার সময় আমরা যাব, পরবর্তীতে হয়তো বা যাওয়া হয়নি, যাই আমরা আমাদের রিলেশনশিপটা ঠিক করব। আমি যে কথাগুলো আগেই বলেছি সেটি মানে লেট রিয়াকশন হয়ে গেছে আর কি, হয়তো বিসিবির দিক থেকে, যেটা আমি বলছিলাম সরকারের দিক থেকে। বর্তমান বোর্ড নিয়ে অনেক কথা হচ্ছে, আপনি নিজেও সরাসরি বলেছেন। এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক, তিনি গতকালকে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে কত স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ। সেটি আগেও বলেছেন, আপনি তো সরাসরি বলেছেন অবৈধ। এই বোর্ড আসলে এক ভবিষ্যৎ কী দেখছে আসলে? দেখেন, দিস বোর্ড উইল গেট চ্যালেঞ্জড। আই এম কোয়াইট শিওর এটা কোনো না কোনো ফর্মে দিস বোর্ড উইল গেট চ্যালেঞ্জ। বিকজ আমি আবারও বলি যে ফর্মে এটা ইলেকশনটা হয়েছে, এটা আপনি নিজেও জানেন, ক্রিকেটের সাথে যারা জড়িত আছেন দর্শকরা জানার কথা না। এখন জানে তো, এখন হয়তো বা জানে, বাট অ্যাকচুয়ালি কী হয়েছে দর্শকরা এটা জানে না। হ্যাঁ, এটা আমি বলছি বা আপনি বলছেন বা আরেকজন এটাকে ডিফেন্ড করছেন, এটাই হয়তো বা দর্শক দেখছেন, বাট অ্যাকচুয়ালি ইলেকশনটা কীভাবে হয়েছে এটা যারা জড়িত ছিল তারাই জানে। তো আমি এম ভেরি সার্টেন দিস উইল গেট চ্যালেঞ্জ সামওয়্যার। এটা চ্যালেঞ্জড হবে, আর চ্যালেঞ্জ করলে তখন এটা তখন দেখে নিন, তখন কে রাইট অ্যান্ড রং তখনই ডিসাইড করে ফেলা হোক। আর এটা স্পষ্টভাবে ক্লিয়ার আপনার ইলেকশনে কি হয়েছে কি হয়নি। আমি যে কথাটা সবসময় বলি, আমি এখনও ওই কথায় স্ট্যান্ড করি, আমি ওটা একই বলি। আর একমাত্র তো আমি এ কথা বলছি না, এরকম আমার মতো আরও অনেকেই বলে। ইভেন যারা স্পোর্টস জার্নালিজমে আছেন সবাই এটাকে বলেন যে ইলেকশনটা যে প্রক্রিয়া হয়েছে ওয়াজন্ট রাইট। ভবিষ্যৎটা আসলে এখন কী দেখছি? আমি যে বললাম ইট উইল গেট চ্যালেঞ্জড, সামওয়্যার ইট উইল গেট চ্যালেঞ্জড। এটা কি আসলে আলোচনার মাধ্যমে কি বিষয়টি কোনো আরও জটিল বিষয়? এটা আমার জন্য বলা ডিফিকাল্ট। আমি এম নট ইন দ্যাট পজিশন টু মেক আ কমেন্ট অন দিস। তো সলিউশনটা কী হওয়া উচিত? সলিউশনটা কি হওয়া উচিত? সলিউশনটা হওয়া উচিত যারা যোগ্য, যারা সঠিক, যারা ক্রিয়া নিয়ে কাজ করেন, যারা অর্গানাইজার্স, যারা কিছু ক্রিকেটার্স, যারা বোর্ডকে ক্রিকেটকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন, ওই ধরনের লোকজন আসা উচিত। যারা ক্রিকেটের আশেপাশেও ছিলেন না, কোনো জায়গায় ছিলেন না, ওনারা যদি বসে যান তাহলে দ্যাট ইটস এ প্রবলেম। বিকজ আপনি যদি দেখেন একটা জিনিস, এই ক্রিকেট বোর্ড ইলেকশনের পরে বাংলাদেশের সব ধরনের খেলা অলমোস্ট বন্ধর দিকে। ফার্স্ট ডিভিশন হয় নাই, সেকেন্ড ডিভিশন হয় নাই, হ্যাঁ হয় নাই তা বলবো না, খেলা হয়েছে, বাট যতগুলা টিম থাকে অতগুলা টিম খেলে নেয়। তারপরে একটা টুর্নামেন্ট বোর্ড নিজের পয়সা খরচ করে আলাদাভাবে অ্যারেঞ্জ করেছেন। সেকেন্ড ডিভিশনের কোনো ঠিক ঠিকানা নাই, থার্ড ডিভিশনের কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু জিনিসটা হলো, আমার প্রশ্নটা হলো একটা জিনিসে,
এই ক্রিকেট বোর্ডে যদি আপনি জাস্ট খালি টাকাটা খরচ করার জন্য এসে বসেন, তাহলে তো যে কোনো মানুষ করতে পারে। এই ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর আছেন, এনাদের কাছে আমার একটা প্রশ্ন, কত টাকা আয় করেছে আইসিসি আর যেগুলো আপনার ফিক্সড যেগুলো আছে স্পন্সরশিপ বাদে নতুন কত টাকা আয় করেছেন, খরচ করেছেন কত, এটা তো টাকা থাকলে যে কোনো কেউ খরচ করতেই পারে। বাট আমার প্রশ্ন এটা হলো, নতুন কত টাকা আয় করেছেন? বিপিএলের স্পন্সরশিপ রাইটস 2 বছর আগে কত ছিল আর এখন কত, চেক করুন। অন্য ওই যে অদম্য টুর্নামেন্ট যেটা হয়েছে, এরকম ধরনের টুর্নামেন্ট আগেও তো হয়েছে, ওই সময় স্পন্সরশিপ কত টাকা হতো, এখন কত টাকা হচ্ছে। আপনার অন্য যে কোনো কিছু, এখন তো আমার মনে হয় রানিং টিম স্পন্সরটা চলছে, ওটা হয়তো বা নতুন কিছু হয় নাই। বা বিপিএলের টিভি রাইটস আজ থেকে 2 বছর আগে কত টাকায় বিক্রি হয়েছে, এখন কত টাকায় বিক্রি হয়েছে। দিস বোর্ড আর আনসারেবল টু দিস কোয়েশ্চেন। টাকা খরচ করে কোনো নতুন কিছু করে, এটা তো আপনাকেও যদি আমি বসাই দিই আর বলি যে আপনার কাছে এত টাকা আছে, আপনি খরচ করেন, যা ইচ্ছা তা করেন, এটা তো ক্রেডিটের কোনো বিষয় না। আপনি কত টাকা আয় করছেন ক্রিকেট বোর্ডের জন্য, এটাও তো আপনার দেখতে হবে। ইন্টারনেটলি আরেকটি বিষয় যে আমরা সম্প্রতি দেখেছি, আপনি খুব স্পষ্ট করেই বলেছিলেন যে বিসিবি সভাপতির ব্যাপারে আপনাকে একটি কনসার্ন ছিল যে আপনি সেই দায়িত্ব নেবেন কি। আপনি বলেছেন না, এটার কোনো প্রস্তাব আমি নাই। কোনটা? বিসিবি সভাপতি না না, এই ধরনের না। আমাকে হঠাৎ করে স্পোর্টস মিনিস্টার বানিয়ে দিয়েছিল 2 দিনের জন্য ফেসবুক। ঠিক আছে, তো আমি ওটা ক্লিয়ার করেছি যে ভাই, আমি এই ধরনের না কোনো প্রস্তাব আমার কাছে আছে, না এরকম ধরনের কোনো আলোচনা আছে। সো আমি জাস্ট ওয়ান্টেড টু মেক ক্লিয়ার যে এই যে জিনিসটা চলছে এটা বেসলেস। সো এইটার জন্য দিয়েছি। মিনিস্টার সরাসরি মিনিস্টার প্রতিমন্ত্রী, হ্যাঁ। সেখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই, ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আপনি ক্রিকেটের মানে হাতের তালুন থেকে বেশি চিনেন বাংলাদেশকে, এটা আমি মনে করি। ক্রিকেটের উন্নয়নে যদি আপনাকে আসলে দায়িত্ব দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয় পরবর্তী জায়গায় কাজ করার জন্য, সেটিকে আপনি আসলে দেখেন, এটা আসলে বিসিবিতে আসলে ডিফারেন্টলি ওয়ার্ক করে। এটা আসলে কেউ একজন দায়িত্ব আমাকে দিয়ে দিল আর আমি যে ওখানে বসে যাওয়ার মতো না। এটা একটা প্রসেসের মাধ্যমে আসতে হয়। এটাতে একটা ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পর ডিরেক্টরস 25 জন ডিরেক্টর হবেন, ডিরেক্টররা ডিসাইড করবেন যে কে প্রেসিডেন্ট হবেন না। তো এটা একটা প্রসেসের মাধ্যমে যদি এরকম কোনো ভবিষ্যতে সুযোগ আসে, অবশ্যই আমি উইল বি ভেরি ইন্টারেস্টেড। বাট ইন্টারেস্টেডটা কেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, হওয়াটা ইম্পর্টেন্ট না। সেটি আমি বলছিলাম যে অনেক আগে থেকে বলা হয় যে আসলে আপনাদের মতন যারা আছেন, যারা বাংলাদেশ ক্রিকেটকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন আজকে, মানে এখনও আপনাদের প্রয়োজনীয়তা অনেক বেশি সেই জায়গা থেকে। আমার হচ্ছে বাংলাদেশ ইন জেনারেল, বাংলাদেশ ক্রিকেটে এখন রাইট মানুষজন আসা খুব ইম্পর্টেন্ট। আর রাইট মানুষজন, আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের কথা বলছি না বা 2 জনের কথা বলছি না, আমার বলতেছে 7-8 জন, 10 জন, 12 জন রাইট মানুষজন আসাটা খুব ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অনেক দিক থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত বলতে পারি। ইট হ্যাজ লস্ট হিজ রেপুটেশন ম্যাসিভলি। আজ থেকে 2 বছর আগে বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশনটা ছিল, ওই রেপুটেশনটা আজকের সাথে যদি তুলনা করতে হয়, এক লেভেলে আপনি কিন্তু রাখবেন না। বাংলাদেশ ক্রিকেটের এই খেলাগুলো না হওয়া, লিগসগুলো না হওয়া, প্রত্যেকটা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, আমি ন্যাশনাল টিমের প্লেয়ারের কথা বলছি না, আমি যারা টপ টিয়ারের প্লেয়ার্স ওদের কথা বলছি না, যাদের যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আমি তাদের কথা বলছি। ওই লিগগুলো রেগুলারলিভাবে না হওয়া বা জেলা বিভাগে আপনি একটু খোঁজ খবর নেন, আপনি এরকম অনেক জেলা পাবেন বা বিভাগ পাবেন যেখানে 15, 10 বছর, 12 বছর, 15 বছর ধরে লিগ হয় না। আপনি বাংলাদেশ ক্রিকেটকে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসের মধ্যে একটা ধরেন। হ্যাঁ, তো সবচেয়ে বড় স্পোর্টসের মধ্যে যদি একটা ধরেন আর এত পপুলার একটা স্পোর্টস আপনি ধরেন, তাহলে বাংলাদেশের বড় বড় বিভাগে কোনো ধরনের কোনো ক্রিকেট হচ্ছে না, এটা কেমনে সম্ভব? আমার কথা হলো, প্রশ্নটা আমাদের যে কেন আসলে আমাদের ক্রিকেটের যে জায়গাটা আমরা অবস্থান করছি, আমার কাছে মনে হয় যে 25তম অ্যানিভার্সারি সেলিব্রেট না করে যদি বরিশালে ওই টাকা খরচ করে লিগ করে দেওয়া যেত, ওটা বেশি কার্যকর হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য। 25তম অ্যানিভার্সারি না সেলিব্রেট করে গাজীপুরের জায়গায়
একটা উইকেট তৈরি করে দেওয়া যেত, ওটা বেশি ক্রিকেটের জন্য বেশি লাভবান হতো। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেটকে একটা রিশেপ করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি ক্রিকেট একটা সময় খুবই ছোট ছিল, ওখানে ওই সময় যারা ছিলেন ওই জিনিসটাকে ওনারা আস্তে আস্তে করে আগে নিয়ে আসছেন, তারপরে একটা অবস্থানে আসছে, ওখান থেকে আগে নিয়ে আসছেন। এখন লাস্ট 2-2.5 বছর 3 বছর যদি হিসাব করি, ক্রিকেট অ্যাট ইটস ভেরি ভেরি লো। এই জায়গার থেকে আবার যোগ্য লোকজন, এটা 1-2জনকে দিয়ে হবে না, এটা 7-8 জন 10 জন 12 জন 25 জন হইতে পারে, যেহেতু 25 জন ডিরেক্টর হন, ওনাদেরকে নিয়ে এই ক্রিকেটটাকে এই জায়গার থেকে নিয়ে আবার যে অবস্থান ছিল ওই অবস্থানে নিয়ে যেতে হবে। সবচেয়ে আগে আপনি আমরা বলি প্লেয়ার্স, আমরা বলি ডেভেলপমেন্ট, আমি বলি আমার তো মনে হয় সবচেয়ে আগে ক্রিকেট বোর্ডের রেপুটেশনটা ঠিক করা লাগবে। যে রেপুটেশন যে ড্যামেজ হয়েছে, আপনি যদি চিন্তা করেন আজ থেকে 2-3 বছর আগে একটা ব্যক্তিকে যদি জিজ্ঞেস করতো আপনি কই চাকরি করেন, সে যদি বলতো যে আমি ক্রিকেট বোর্ডে চাকরি করি, খুব প্রাউড নিয়ে জিনিসটা বলতো। আজকে কেউ ওই ব্যক্তিকে কথা বলতে পারে? ওই সেম প্রাউডনেস নিয়ে কি কথাটা বলতে পারে? এটা বিরতি নিচ্ছে, ফিরছি এক মিনিট। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন একুশের রাত, আমাদের সঙ্গে আছেন তামিম ইকবাল। বিরতির পর আবারও আমরা ফিরে আসছি আলোচনায়। আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। বিশ্বকাপের পরপরই আমরা যখন বিশ্বকাপে খেলতে যেতে পারলাম না, তারপরে একটি ইস্যু হঠাৎ করে চলে আসলো যে সাকিব আল হাসান ইস্যু, হঠাৎ করেই কি ইস্যুটা ছিল। এবং তারপর থেকে আমরা গতকালও দেখেছি সর্বশেষ ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে মাশরাফি এবং সাকিব আল হাসান তিনি ফিরিয়ে আনতে চান, বা তাদের ব্যাপারে যে মামলাগুলো আছে রাষ্ট্রীয় বেশি মামলাগুলো দেখার কথা তিনি বলেছেন। আপনি আসলে বিষয়টি কি আমি কীভাবেই দেখি, ওনারা যে কথাটাই বলছেন, ওনারা সঠিক কথা বলছেন। তাদেরকে তাদের প্রথমত দেশে আসতে হবে, দেশে এসে যে মামলাগুলো আছে যেটা ফেস করতে হবে। আর আই এম শিওর যদি ক্রীড়া উপদেষ্টা এসব কথা বলছেন, আই এম শিওর ওনার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। আরেকটি কথা বলি যে তাদের বিরুদ্ধে যে দুটি মামলা আছে, দুটি না একাধিক মামলা আছে, দুজনের বিরুদ্ধে হত্যা মামলা আছে, এর বাইরে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে আমি এই জিনিসটা বিশ্বাস করি না, স্ট্রেট ফরওয়ার্ড। আই ডোন্ট থিঙ্ক সাকিব মাশরাফি দুইজন হত্যা করতে পারেন, এটা আমি বিশ্বাস করি না। এটা কেউই আসলে সবার না, আমি সোজাসুজি বলে দিলাম, এটা আমি বিশ্বাস করি না। ঠিক অবশ্যই কেউই বিশ্বাস মানে তারা এটা হ্যাঁ, অন্য কোনো কিছুর সাথে রিলেটেড আছে কি না ওটা আমি বলতে পারবো না, বা এখানে তো অন্য কেসগুলোও আছে, এটা তো আমি বলতে পারি না। বাট আমাকে যদি আপনি স্পেসিফিকলি হত্যা নিয়ে জিজ্ঞেস করেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি মনে করেন সেক্ষেত্রে তারা যদি কামব্যাক করে বা সরকার যদি সেই জায়গা থেকে তাদের সঙ্গে হ্যান্ডি করে, সেক্ষেত্রে কি বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হবে? বাংলাদেশ ক্রিকেটের জন্য কত ভালো হবে কি হবে না এটা বলাটা ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু এটা সরকারের লোকজন, ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আমি আরও কিছু পলিটিশিয়ানকে এটা বলতে শুনেছি, ওনারা যদি এটা নিয়ে প্রতিমন্ত্রী সর্বশেষ আমিনুল ভাই বলেছেন, প্লাস আরও পলিটিশিয়ান আমি কয়েকজনকে শুনেছি এই বিষয়ে মন্তব্য দেওয়ার। তো নিশ্চয়ই ওনাদের মাথায় কোনো নিশ্চয়ই প্ল্যান আছে। আই এম শিওর এটা ওনারাই হ্যান্ডেল করুক। আমাকে আপনি যে প্রশ্ন করেছেন রিগার্ডিং দ্য মার্ডার কেস, আই হ্যাভ সেড দিস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড দ্যাট আই ডোন্ট বিলিভ এখানে অন্য যে কেসগুলো আছে এটা আমার পজিশনে থেকে আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। আর আই এম শিওর এটার জন্য ল আছে, এটার জন্য আইন আদালত আছে, যেটা সঠিক হবে তাই করা হবে। এবার আমি আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে জানতে চাই। অনেকক্ষণ আমরা ক্রিকেট নিয়ে কথা বললাম, সাপোর্টিং কিছু নিয়ে কথা বললাম। আসলে আপনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন কেন দেখেছিলেন? আমরা জানি যে আপনার বাবা খুব জনপ্রিয় একজন ফুটবলার ছিলেন। হ্যাঁ, বাট আমার বাবা জনপ্রিয় ফুটবলার ছিলেন ঠিক, বাট আমার বাবা ক্রিকেটও খেলতেন। আর আমার ফ্যামিলিতে প্রত্যেকটা, আমার চাচা বলেন, এরা সবাই স্পোর্টসের সাথেই জড়িত ছিল, আর মেইনলি ক্রিকেটের সাথেই ছিলেন। তো আমার জন্য ক্রিকেটার হওয়া, স্পেশালি 97-এর ওই ক্রিকেটিং বুম হওয়ার পর থেকে ইট ওয়াজ ভেরি ইজি। মানে আমার মনে হয় যে আমার মতো লক্ষ লক্ষ বাচ্চারা
ওই 97 যে আইসিসি ট্রফিটা বাংলাদেশ জিতলো, তারপর তাদের জন্য এটা খুব ইজি একটা অপশন ছিল টু পিক আপ, বিকজ আমরা যা দেখেছি বাংলাদেশ যেভাবে সেলিব্রেট করেছে ওই সময়, আই ডাউট বাংলাদেশ কোনোদিন যদি ওয়ার্ল্ড কাপ জিতে এভাবে ওই লেভেলের সেলিব্রেশন হবে কি হবে না। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক সো। ওটার পর প্রত্যেকটা বাচ্চা ক্রিকেটার হতে চাইতো, প্রত্যেকটা বাচ্চা আকরাম খান, নান্নু ভাই, রফিক ভাই, ওনারা হইতে চাইতেন। হ্যাঁ, তো আমার জন্য খুব সহজ ছিল ওই সময় ব্যাট পিক করার, যেহেতু আমি একটা স্পোর্টস এনভায়রনমেন্টের মধ্যেই জন্ম হয়েছি। আমার ফ্যামিলিতে সারাক্ষণ এই স্পোর্টস নিয়ে আলোচনা, স্পোর্টস খেলা, সো আমার জন্য ক্রিকেটটা ওয়াজ ভেরি ইজি টু পিক আপ। ন্যাশনাল টিমে খেলার স্বপ্নটা কখন থেকে আসলে না সেগুলো জান? ন্যাশনাল টিমে খেলা স্বপ্নটা ছোটবেলায় খুব কি নাকি না, আমি যখন খেলছেন তো আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হই। আমি যেরকম ক্রিকেটার হয়েছে, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন। তো এটা একটা প্রসেস ছিল। আমি সবসময় কোনো কিছু যে ছোটোবেলায় এটা যদি বলি যে 10 বছর বয়স থেকে চিন্তা করে নিয়েছিলাম এটা ন্যাশনাল টিমে করবো, এটা বলাটা ভুল হবে। এটা প্রসেসের মাধ্যমে হয়েছে। ইয়ার আফটার ইয়ার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেলাম, আরেকটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গেলাম। যখন ন্যাশনাল টিমে সিলেক্ট হই তার 6 মাস আগে আমি একাডেমি টিম থেকে বাদ পড়ি। তো আমি এটাও জানতাম না যে 6 মাস পর আমি ন্যাশনাল টিমে খেলবো। সো আমি কোনো সময় এভাবে করে এসব চিন্তা করতাম না। আমি ওই প্রসেসটা ফলো করতাম। তারপরে যদি আপনার ডেস্টিনিতে থাকে আপনি ইভেনচুয়ালি হয়ে যাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা ম্যাচ খেললেন, 2টা ম্যাচ খেললেন, তারপর আপনি আর খেললেন না, তাহলে তার কোনো লাভ হলো না। ইয়োর 17, 18, 20 ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক আপনি চলে গেল এক পর্যায়ে। দ্য মোর ইম্পর্টেন্ট ওয়াজ যে আপনি ন্যাশনাল টিমে খেলবেন, আপনি ন্যাশনাল টিমকে 10 বছর 15 বছর সার্ভ করবেন, আর আপনি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স হবেন। দ্যাট ওয়াজ মোর ইম্পর্টেন্ট ফর মি। আমার জন্য ওটা বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমি কত রান করছি, আমি কত ম্যাচ জিতানোর জন্য কন্ট্রিবিউট করছি। দ্যাট ওয়াজ অলওয়েজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন ন্যাশনাল টিমেই খেলতে হবে। একটি বিষয় যেটি হচ্ছে যে 2007-এর বিশ্বকাপ আমি একটু পেছনে যেতে চাই। সেই ছবি আমাদের সবার মনেই থাকবে যে ওইখানকে যে ডাউনটা উইকেট আপনি বাউন্ডারিটা মেরেছিলেন। আগের রাতে আপনার কোনো আসলে কি প্ল্যান ছিল যে ছবি? না ভাই, আমার এত প্ল্যান ছিল না, সত্য কথা। আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, দেবার বিগ স্টার্স ওই সময় ক্রিকেটে। তাদের সাথে আমি খেলবো এক মাঠে, এটাই আমার জন্য অনেক বড় বিষয় ছিল। ওয়ার্ল্ড কাপের এত বড় ম্যাচ খেলবো, এটা আমার জন্য আরও অনেক বড় বিষয় ছিল। সো আমি ওই জিনিসটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম রাদার দ্যান কারে খেলবো, কি খেলবো। সাহসটা শক্তিটা কীভাবে? প্রবলি সাহস জিনিসটা ভাই আমার সাথে সবসময় থাকে। এই একটা জিনিস দ্যাট আই ডোন্ট লুজ। কাজটা মাঠে দেখলে আমরা বুঝতে পারি, এটা মাঠের বাইরেও আপনি বুঝতে পারবেন। আমি সাহসটা আমার, কেন আমি যেটা বললাম, আপনি ভয় পাবেন কখন? যখন আপনি ভুল কাজ করবেন। আপনি ভয় পাবেন কখন? যখন আপনি জানেন when you're wrong। আর আপনি যদি সত্যর সাথে থাকেন বা আপনি রাইট যদি চিন্তা করেন, হ্যাঁ, পিপল মাইট আপনাকে সাময়িক কিছু সময়ের জন্য ভুল মনে করতে পারে, বাট সত্যতার জয় হবে, এটা নিয়ম। এটা আমি শিওর প্রত্যেকটা বাবা মা তার বাচ্চাদেরকে শেখায়। আমি আমার লাইফে কি সব কাজ রাইট করেছি? অবশ্যই না। আমিও অনেক কাজ ভুল করেছি, আমিও মানুষ। আই ডু রং থিংস, আই ডু রাইট থিংস, বাট আমি চেষ্টা করি বেশিরভাগ যেরকম আমি রাইটের দিকে থাকি। এটা চেষ্টা করার পরও আমার থেকে ভুল হয়। সো আরেকটি বিষয় যেটি সবসময় একজন স্পোর্টসম্যান কখন আসলে তিনি রিটায়ার করবেন, কখন খেলা চালিয়ে যাবেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনি কি একটু বঞ্চিত করেছেন বাংলাদেশের দর্শকদের? আরেক আমি অথবা আরেকটু খেলতে পারতাম, এটা আমি অস্বীকার করি না, বাট আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশন যা হয়েছে এটা নিয়ে আমি অসংখ্যবার কথা বলেছি, এটা আবার তুলে নিয়ে আসার কোনো মানে আমি মনে করি না। অ্যান্ড দেন গড হ্যাজ হিজ ওন প্ল্যানস। আমার হার্ট অ্যাটাক হয়ে যায়, সো ওইটাই আমার কাছে মনে একটা সিগন্যাল ছিল যে দিস ইজ ইট, ইউ নিড টু প্রবলি স্টপ। দো ডক্টরের তরফ থেকে আমাকে না খেলার জন্য এই জিনিসটা ওনারা বলেন নাই। অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর রয়ে যাবে,
বাট আমার লাইফে ধরেন যে স্টেজে আমার হার্ট অ্যাটাকটা হয়, আমি যদি আমার কাছে আরও 5 বছর সময় থাকতো তাহলে হয়তো বা আমি মাঠে ফিরে আসতাম, আমি চেষ্টা করতাম। বাট যেহেতু আমি চিন্তা করছি যে আরও 1 বছর 1.5 বছর ম্যাক্স আমি খেলবো, তো আমার কাছে মনে হয় না যে হার্ট অ্যাটাকের পরে ওই রিস্কটা ইজ ওয়ার্থ। ওয়াই স্পেশালি আমার 2টা বাচ্চা আছে খুব ছোট, একজনের 9 বছর বয়স, একজনের 6 বছর বয়স। আমার কাছে মনে হয় আমার প্রায়োরিটি এখন ওই দিকে বেশি থাকা উচিত, আমার হেলথের দিকে বেশি থাকা উচিত। এই কারণেই খেলাধুলার থেকে সরে আসা। আপনার এক হাতে ব্যাটিং করার দৃশ্য এটিও সারা জীবনই অনেকেরই মনে থাকবে যারা দেখেছেন। কি ভাবছিলেন এত ইনজুরি নিয়েও আপনি ভাবলেন যে আমাকে নামতে হবে? না, এটা অ্যাকচুয়ালি সত্য কথা যদি বলতে চাই, এটা ভাবলে তাহলে করতাম না। যদি ভাবতাম তাহলে এটা আমি করতে পারতাম না। আমি ভাবি নেই দেখে এটা করতে পারছি। এটা তো অ্যাকচুয়ালি আমি অনেকবারই বলেছি, এটা মাশরাফি ভাইয়ের অনেক বড় ইনফ্লুয়েন্স ছিল এটাতে, ওনার অনেক বড় ইনফ্লুয়েন্স ছিল। যে উনি কি বলেছেন যে উনি আমাকে প্রথম কথাটা এই জিনিসটা মাথায় ঢুকেছেন উনি ফার্স্টে, বাট প্ল্যানটা ছিল আমি যদি নন স্ট্রাইকারে থাকি তাহলেই আমি যাব, সো দ্যাট মুশফিক স্ট্রাইকে থাকলে ও যাই 2, 3, 4, 5টা বল খেলতে পারে। বাট আমি যাই যে ব্যাটিং করবো, এটা ওয়াজ নেভার দ্য প্ল্যান। ওটা হয়তো বা আমি এই কথাটাকে একবার বলেছিলাম যে 5 seconds অফ ম্যাডনেস। মানুষের লাইফের প্রত্যেকটা মানুষ যে কোনো ফিল্ডে ওই 5 সেকেন্ড অফ ম্যাডনেস থাকেই, যে দৌড় করে ফেলি। সেই জায়গা থেকে আমরা সৌভাগ্যবান আসলে আপনি সেই ওয়েলনেস থেকে আমাদেরকে একটি আবেগ জায়গা উপর দিয়েছেন বাংলাদেশকে। মাশরাফির কথা আপনি বলছিলেন, মাশরাফি বিন মুর্তজাকে কীভাবে দেখেন অ্যাজ এ হিউম্যান বিং অর ক্যাপ্টেন? হ্যাঁ, ক্যাপ্টেন তো হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক লিডার, এটা উইদাউট আ ডাউট। আমার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এখন। আপনি বলেছেন আমার সাথে যে আমার হোটেলে তার রুমে অবশ্যই আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এখনও খুব ভালো সম্পর্ক। আমার সাথে কথা হয়, কোয়াইট রেগুলারলি কথা হয়। সো আই ট্রিট হিম অ্যাজ মাই ক্যাপ্টেন, যার সাথে আমি অলমোস্ট 10-15 বছর ক্রিকেট খেলেছি একসাথে এক টিমে। সো আই হ্যাভ দ্যাট রেসপেক্ট টুয়ার্ডস হিম অ্যান্ড আই উইল অলওয়েজ হ্যাভ দ্যাট। তার কোন জায়গাটি আসলে সবচেয়ে শক্তির জায়গা, স্ট্রং জায়গা, যেটি আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় হি ওয়াজ এক্সট্রিমলি গুড অফ দ্য ফিল্ড। অফ দ্য ফিল্ডের তার লিডারশিপ কোয়ালিটিস ওয়াজ এক্সট্রিমলি গুড। সেটা বুঝতো যে কার কী দরকার, সেটা হি হ্যাড আ ভেরি থিক স্কিন। এরকম অনেক সময় আমরা অনেক ধরনের আর্গুমেন্টে জড়াই যেতাম ওনার সাথে, আমিও নিজেও জড়াইছি অনেকবার, আরও অনেকেই জড়াইছেন। বাট কোন সময় কীভাবে হ্যান্ডেল করতে হয় কাকে, এই জিনিসটা অনেক খুব ভালো বুঝতেন। আর এটা ইটস এ গ্রেট সাইন অফ আ লিডার। একটা লিডারই যে যা বলবে এটাই শেষ সিদ্ধান্ত, এটা এভাবে ওয়ার্ক হয় না, ওটা ডিক্টেটরশিপ হয়ে যায়। বাট একটা লিডার যে সময় তাকে শোনার দরকার সে শুনবে, যে সময় তার বলার দরকার সে বলবে, যে সময় তার রাগ করার দরকার সে রাগ করবে, যে সময় তার আদর করার দরকার সে আদর করবে। দ্যাটস আ কোয়ালিটিস অফ আ লিডার। আর আমার কাছে মনে হয় যে হি হ্যাড দ্যাট। ঠিক আছে, আরেকটি নাম বোধহয়ভাবে চলে আসে আমরা শুরু কথা বলতে যে আপনি সাকিব আল হাসানের নামটাও বন্ধুত্ব দুজনের মধ্যে গ্যাপের আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, ইউ নিড টু আস্ক হিম। সে পেলেন নিশ্চয়ই। অবশ্যই তাকে এটা জিজ্ঞেস করেন, আমার কাছে এটার আনসার নেই। আচ্ছা, ক্রিকেট হিসেবে তাকে কীভাবে বললেন? দি বেস্ট বাংলাদেশে, নট অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ স্পোর্টসম্যান উইদাউট আ ডাউট। আমার কাছে মনে হয় তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস বাংলাদেশ ইট ইজ ইম্যাচ, হিউজ। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকা উচিত। জি, নিজের সেরা ইনিংস যদি আমি বলি যে 5টা সেরা ইনিংস যদি আমার 5টা আমি বলতে পারি না, বাট আমি there are few innings which are very close to my heart is 100 against England একটা ওডিআইতে 2010, 100 against England in যে টেস্টটা আমরা জিতেছি বাংলাদেশে মিরপুরে, দ্যাট ইজ ভেরি ক্লোজ। যে অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট আমরা জিতেছি, বোথ দ্য ইনিংসে আমি 70+ রান করেছিলাম। দোজ 2 innings আর এক্সট্রিমলি ক্লোজ টু মি বিকজ দোজ আর ইন এক্সট্রিম ডিফিকাল্ট সিচুয়েশন, এক্সট্রিম ডিফিকাল্ট উইকেট। সো এই ইনিংসগুলোকে আমি সবসময় রেট করি। অবশ্যই লর্ডস অ্যান্ড ওল্ড ট্র্যাফোর্ড ইজ অলওয়েজ ভেরি ভেরি স্পেশাল, বাট আপনি যদি আমাকে বলেন অ্যাজ আ ব্যাটসম্যান, আমি আমার স্কিলসটা
প্রবলি অ্যাট দ্য টপ অফ মাই স্কিলস কোন সময় আমি ব্যাটিং করেছি, যে ইনিংসগুলো বললাম এই ইনিংসগুলো, বিকজ দোজ উইকেটস আর এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। সেরা ব্যাটসম্যান কাকে মনে হয় ক্রিকেটে বা আপনার দেখা দেখেন, আমার কাছে মনে হয় সেরা ব্যাটসম্যান ওয়ার্ল্ডে অনেকেই আছেন। ইট ইজ পার্সোনাল ওপিনিয়ন। আপনার ওপিনিয়নে কি আসবে? Kohli is there, Sachin Tendulkar is there, Inzamamul Haq as a middle order batsman, again he is there. So এরকম অনেক, রিকি পন্টিং is there, জ্যাক ক্যালিস is there. So আমার কাছে মনে হয় যে ব্রায়ান লারা উনি আছেন। সো ইট ইজ পার্সোনাল প্রেফারেন্স। এটা ইটস বেসিকলি আস্কিং ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর মেসি। আমি রোনাল্ডোর ফ্যান, আই উইল অলওয়েজ ওয়াচ ফর রোনাল্ডো, বাট তার এটার মানে না যে মেসি কোনো দিক থেকেই খারাপ। প্রবলি ওর ফ্যানগুলো অবভিয়াসলি এটা ডিবেট করবে যে ইজ অবভিয়াসলি দ্য বেস্ট। সো ক্রিকেটের এরকম ব্যাটসম্যানশিপ যেটা বললেন, এটাও পার্সোনাল প্রেফারেন্স, অনেক কিছু ম্যাটার করে। আর এরকম অনেকে, আমার সিঙ্গেল আউট করে যেরকম সানাদ জায়সওয়ালের খেলা খুব পছন্দ হতো, অ্যান্ড ওকে যদি আপনি বলেন যে ইজ ই ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্রবলি নট। ওনার চেয়ে ভালো অনেক ব্যাটসম্যান আছেন স্ট্যাটস ওয়াইজ অ্যান্ড এরকম, বাট তার ক্রিকেটিং ইম্প্যাক্টটা অনেক বড় আমি মনে করি। স্পেশালি 96-এ যে ধরনের ক্রিকেট উনি খেলা শুরু করলেন, তার ওয়ার্ল্ড ক্রিকেটের ইম্প্যাক্টটা ওয়াজ হিউমাঙ্গাস। সো আমার কাছে এরকম প্লেয়ার যেরকম মাইকেল বেভেনের খেলা আমার খুব ভালো লাগতো, যুবরাজ সিংয়ের খেলা আমার ভালো লাগতো, এরকম অনেকেই আছেন, অ্যারন গিলক্রিস্টের খেলা আমার ভালো লাগতো। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি কাকে ভালো লাগে? বাংলাদেশের আমি অ্যাকচুয়ালি মোহাম্মদ রফিকের ব্যাটিংয়ের খুব আমি পছন্দ করছি, বিকজ সবার কাছেই খুব আনন্দ। হ্যাঁ, মোহাম্মদ রফিকের উনি স্পেশালি যখন ওপেন করতেন, উনি কিছু কিছু ম্যাচে ওপেন করতেন, দেখেছি। হ্যাঁ, তো আতার আলী খানের সঙ্গে একটু হ্যাঁ, একটা আমার মনে হচ্ছে একটা ইন্ডিয়া কোনো একটা সিরিজে 77 বা এরকম করেছিলেন কেনিয়ার সাথে, ইফ আই এম নট রং। সো ওনার ব্যাটিংটা আমি খুব এনজয় করতাম। অবভিয়াসলি মুশফিক, সাকিব অ্যান্ড মাহমুদুল্লাহ অ্যান্ড আদার্স, লিটন, এখনকার তানজিদ তামিম অ্যান্ড a lot of very very good cricketers, very good batsmen. বাট আপনি যদি আমাকে ব্যক্তিগত বলেন যে আমি কার ব্যাটিং সবচেয়ে বেশি এনজয় করতাম, রফিক ভাইয়ের ব্যাটিং আমি এনজয় করতাম। অবশ্যই ইউ ক্যানট লিভ আউট মুশফিকের contribution again in Bangladesh cricket is obviously massive again. সো এরকম অনেকেই আছে। বলার হিসেবে আমি যদি বলবো যে আপনি দুর্দান্ত, আমরা দেখতাম যে আসলে আপনি কাউকে কেয়ার করে 22 গজ অন্তত তোকে দেখিনি, কাকে আসলে মানে যে আমি ফেস করতে না পারলে আমরা আপনার দেখা এটাও এক একটা সময় এক একজন, হয়তো বা 2 বছর এই বলার, আর নেক্সট 1 বছর আরেকজন। সো এক একটা সময় এক একজন থাকে। যেরকম মর্নি মর্কেল ফর ইন টেস্ট ম্যাচেস এগেনস্ট লেফটিজ ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, সাইদ আজমল ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, রবিচন্দ্র আশ্বিন ওয়াজ এক্সট্রিমলি গুড। সো এরকম এক একটা ফেজে এক একজন বলার ছিল যাদেরকে আপনি ফেস করতে ডিফিকাল্টিস ফেস করেন, দেন ইউ গেট বেটার অ্যাট ইট। আপনি অ্যাজ আ ব্যাটসম্যান আপনি প্র্যাকটিস করেন, আপনি আপনার স্কিলসটা ইমপ্রুভ করেন, অ্যান্ড দেন ইউ ফেস দ্যাম এগেন অ্যান্ড ইউ রিয়াক্ট বেটার। সো দ্যাটস হাউ ক্রিকেট ওয়ার্কস আর ব্যাটসম্যানশিপ ওয়ার্কস। আপনি যদি একই প্রবলেম যদি টানা 3 বছর চলে, দেন ইউ হ্যাভ আ প্রবলেম। একই প্রবলেম আপনি 1 বার 2 বার 4 বার 5 বার আউট হতে পারেন, বাট তারপরে যদি আপনি কাজ করে এটাকে ওভারকাম করতে পারেন, দ্যাটস ইউ কল ব্যাটসম্যানশিপ। অ্যান্ড ইফ ইউ কান্ট ডু ইট, দেন ইউ প্রিটি মাচ টাফ। ওভারঅল যদি বলি আপনার প্রিয় বোলার কি, কাকে এগিয়ে? আমি অবশ্য ওনাকে খেলি নেই, বাট ওয়াসিম আকরাম আমার কাছে ওর বোলিং দেখতে ভেরি এক্সাইটিং লাগতো। শোয়েব আখতার আমি 1-2 বার খেলার আমার সুযোগ হয়েছে, বাট দ্য অরা দ্যাট হি হ্যাড, ওই অরাটা ইজ প্রবলি এখন ওয়ার্ল্ড ক্রিকেটে মিসিং। ওই দ্যাট অরা টু হ্যাভ আ শোয়েব আখতার যখন ওর দৌড়ায় আসতো, দ্যাট ইজ ডেফিনেটলি মিসিং। সো এরকম অনেকেই আছে। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎটা কি দেখেন? আমরা যদি বলি যে পাঞ্চ পাণ্ডব একটি মিথ আমাদের ক্রিকেটের, সেই জায়গাটি আমরা যারা দর্শক তারা অনুপস্থিত দেখি, অ্যাবসেন্ট দেখি, পাইপলাইনে আমরা খুব আশাজনক কিছু দেখি না। আপনার কাছে কি মনে হয় এই যে পাঞ্চ পাণ্ডব তৈরি হওয়ার পেছনে তো আর একদিনে হয় না, একটা পরিকল্পনা? আমার কাছে একটা কথা বলেছেন, আমি যদি একটু আপনাকে যোগ করি, আরাফাত রহমান কবর আপনি ট্রিবিউট করেছেন, সেখানে বলেছেন যে ক্রিকেটে তার কন্ট্রিবিউশনটা আসলে কি সেই জায়গাটি মিসিং? অবশ্যই আমার কাছে মনে হয় উনি ওনার সময় অনেক অ্যাডভান্সড ছিলেন।
সময়ের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স ছিলেন। যে সময় প্রবলি ওয়ার্ল্ড ক্রিকেটে যারা বেস্ট টিমস ছিলেন ওরা যেভাবে অপারেট করছিলেন উনি এসে বাংলাদেশে ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছেন। তো আনফর্চুনেটলি ওনার বিষয় আমি আমার ভিডিওতেও বলেছি যে ওনার বিষয়ে যে কোনো কথা বলা যাবে না বা বললে আপনার শাস্তি হবে এরকম কোনো ইনস্ট্রাকশন বা কোনো কথা ছিল না। উই চুজ নট টু স্পিক উইচ ওয়াজ রং। এটা আমি ভুল মনে করি, এটা আমাদের সবারই ভুল মনে করি। বিকজ ওনাকে যদি আপনি একজন হি কামস ফ্রম আ পলিটিক্যাল ফ্যামিলি, বাট ওনাকে যদি জাস্ট অ্যাজ আ স্পোর্টস অর্গানাইজার হিসাবে যদি আপনি ট্রিট করেন, হি শুড হ্যাভ গট মাচ মোর লাভ অ্যান্ড ক্রেডিট, স্পেশালি হোয়াট হি হ্যাজ ডান। আমার কাছে মনে হয় আপনি যে কোনো জার্নালিস্টকে বলেন, যে কোনো ক্রিকেটারকে বলেন যারা ওনার টাইমে ছিলেন, খেলেছেন, I don't think you will heard any bad things about him. আমরা জানি, আমি যেহেতু কাজ করছি দীর্ঘদিন ধরে সেই ক্ষেত্রে জানি, কিন্তু আপনি দীর্ঘদিন পরে সেই বিষয়টি সামনে নিয়ে এসেন, এর জন্য আপনি অবশ্যই ধন্যবাদ আপনাকে। কিন্তু নতুন ক্রিকেটার আমরা আসলে কীভাবে দেখেন, আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশ ক্রিকেট একটা এমন স্টেজ, একটা ভেরি ফ্র্যাজাইল স্টেজ আছে, ভেরি ফ্র্যাজাইল স্টেজ আছে। বাংলাদেশ ক্রিকেটে অনেক কাজ করার দরকার, বাট যখন আপনি এরকম ফ্র্যাজাইল স্টেজে থাকে তখন আপনার অনেক কাজ হাতে নেওয়া উচিত না, যেটা দরকার ওটা করা উচিত। বাংলাদেশ ক্রিকেট এখন এমন একটা স্টেজে আছে যে আপনি শর্ট টার্ম গোলগুলো যদি ঠিক করতে চান, দিস উইল ইভেনচুয়ালি কোল্যাপসড। আপনাকে লং টার্ম চিন্তা করে আপনি এটা চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমাদের 2027 সালে ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে, ভালো কথা। হ্যাঁ, আপনার পুরো ফোকাস অ্যান্ড সব কিছু আপনি যদি এটাতে দিয়ে দেন, আপনি এই এখন যে সিচুয়েশনে পড়ছেন বা আপনি ভবিষ্যতে একই সিচুয়েশনে পড়বেন। সো আপনার জিনিসটা ফার্স্ট অফ অল মিস্টেকসগুলো বুঝে নিতে হবে আর স্বীকার করে নিতে হবে যে ঠিক আছে, দিস ইজ যে জিনিসগুলো আমরা ভুল করেছি বা আমরা ঠিকভাবে করতে পারিনি। যে কোনো কিছু ভালো করার জন্য আগে নিজের দোষটাকে স্বীকার করে নেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আগে ওই জিনিসগুলো চিন্তা করে তারপরে সুন্দরভাবে যোগ্য লোকজনকে নিয়ে প্ল্যান করতে হবে লং টার্ম, সো দ্যাট এই যে প্লেয়ারের ক্রাইসিস বা কোয়ালিটি প্লেয়ার্সের ক্রাইসিস বাংলাদেশে, এই জিনিসটা যেরকম ভবিষ্যতে আমাদের না আসে, ওটার জন্য আমাদের যেসব ফ্যাসিলিটিস বিল্ড করার দরকার, যেই ইকোসিস্টেমটা ঠিক করার দরকার, ওই জিনিসগুলো আপনার কাজ দিতে হবে। আপনি আমাকে একটা জিনিস বলেন যে ধরেন, আমি এই জিনিসটাকে আবারও বলি, এটা আমি কোনো ক্রিটিসাইজ করছি না, হ্যাঁ, প্রবাবলি এটাও বাংলাদেশ ক্রিকেটও দরকার। এই যে মিনি বিসিবির কথা শুনি, বিভিন্ন জায়গায় ছোট ছোট শাখা থাকবে, প্রবাবলি এটাও দরকার, বাট এটা কি এখন দরকার? আপনার একটা ইন্টারন্যাশনাল লেভেলের ফ্যাসিলিটিস নাই যেখানে প্লেয়াররা তৈরি হবে, খেলবে, আপনার জন্য কোনটা দরকার ইম্পর্ট্যান্ট? এটা দরকার না মিনি বিসিবি করার দরকার? সো আগে তো আপনার ঠিক করতে হবে যে যেখান থেকে আপনার প্লেয়ার প্রডিউসড হবে, যে প্লেয়ার এখন লেটসে 80%-এ আছে, ওই প্লেয়ার 85%-এ কেমনে যেতে পারে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো যদি আপনি এখন বিল্ড না করে আপনি এখন অন্য কাজে ব্যস্ত হয়ে যান, যেটা অলসো ইম্পর্টেন্ট প্রবলি, বাট নট ইম্পর্টেন্ট অ্যাট দ্য মোমেন্ট। প্রায়োরিটি যেটা, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো আপনার প্রায়োরিটিসগুলো সেট করে নিতে হবে, এই জিনিসগুলো আপনি সেট করতে হবে, বিকজ ইট ইজ ইন আ ভেরি ফ্লেজাইল সিচুয়েশন। হয়তোবা আমার কথা অনেকে স্বীকার করবেন না, হয়তোবা জাস্ট বিকজ আমি এটা বলছি, এটার এসে এগেনস্টে অনেকেই কথা বলবেন, বাট আপনি যদি যারা ক্রিকেটিং সার্কেলে আছেন, যারা ক্রিকেটের সাথে একদম জড়িত, আমার কথাকে অস্বীকার করার কোনো চান্সই নেই, কারণ সবাই জানে যে আমাদের ক্রিকেটের অবস্থানটা কী, আমাদের ফ্যাসিলিটিসের অবস্থানটা কী। স্কুল ক্রিকেটটা আমরা একসময় দেখতাম, সেই জায়গাটা আমাদের স্কুল ক্রিকেটের কনসেপ্টটাই রং, আমাদের স্কুল ক্রিকেটের কনসেপ্টটাই রং। প্রবলি আজ থেকে 20-25 বছর আগে বা আরও আগে আমাদের স্কুল ক্রিকেটের কনসেপ্টটা ওয়াজ মাচ স্ট্রঙ্গার দ্যান নাও। যখন নির্মাণ স্কুল ছিল, ছিল যেটাই বলতে, আপনি দেখেন নির্মাণ স্কুল থেকে বাংলাদেশ টিমেও প্লেয়ার রিপ্রেজেন্ট করেছে। বলুন তো লাস্ট কোন স্কুল ক্রিকেট থেকে বাংলাদেশ টিমের প্লেয়ার রিপ্রেজেন্ট করেছে? এক্স্যাক্টলি, হয়, কিন্তু খেলা যে হয় না তা না, কিন্তু স্কুল ক্রিকেট কিন্তু বিসিবি করে, বাট করার জন্য করা। আমার ইস্যুসগুলো হলো এই জায়গায়, আই উইল রাদার নট ডু ইট। আমার কথা হলো আমি করবো না, কিন্তু যদি আমি করি তাহলে ওটা করার মতো করে রেজাল্ট থাকতে হবে। এক্স্যাক্টলি, রেজাল্টের চেয়ে
আপনার ভিশনটা থাকতে হবে। আপনি এই স্কুল ক্রিকেটটা করে আপনি কী চাচ্ছেন, কী এখান থেকে আসুক, কী হয়। জাস্ট নামের অবস্থায় ক্রিকেট হবে না, আপনি মেক শিওর করতে হবে যে প্রত্যেকটা স্কুল ক্রিকেটের সিজন যখন শেষ হবে এরকম 4টা থেকে 5টা ছেলে আমরা পাবো যাদের একটা ফিউচার হইতে পারে বাংলাদেশ টিমে খেলার জন্য। ওই 4টা 5টার থেকে একটাও না খেলতে পারে, হয়তো বা 4টা 5টার থেকে একটা খেলে গেল। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ভিশন। বাংলাদেশে স্পোর্টস ক্রিকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি পপুলার। প্রতিটা বাচ্চা প্রতিটা জায়গায় যখন স্কুল ক্রিকেট খেলবে, যখন আপনি, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এখনও ক্রিকেটের প্রমোশন করার দরকার, অনেক করার দরকার। আর আমি প্রমোশন মানে কি টিভির অ্যাড না, এই যে গ্রামে গঞ্জে যায় যে এখনও কিন্তু বাচ্চারা খেলে, বাট রাইটভাবে খেলুক, সঠিকভাবে খেলুক, ক্রিকেটটা খেলতে হয় কীভাবে, এই প্রমোশনটা করার দরকার। একটা বাচ্চা কিন্তু ব্যাট ধরে উঠে মারে, সব কিছু করে। এখন ধরেন আপনি বিসিবিতে অনেক যোগ্য কোচরা আছেন, অনেক জিনিস আছেন, কিন্তু ধরেন পঞ্চগড়ে বা অন্য কোনো এক জায়গায়, ধরেন কক্সবাজারের কোনো এক গলিতে একটা বাচ্চা ক্রিকেট খেলছে, তাকে একটা কোচ ব্যাট ধরা শেখাচ্ছে। ও কি সঠিক শেখাচ্ছে কি শেখাচ্ছে না, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং। ওই কোচগুলোকে নিয়ে এসে তাদেরকে আপনার চাকরি দিতে হবে না, অবশ্যই না, কোনো আপনার চাকরি দেওয়ার দরকারও নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 কোটি মানুষকে চাকরি দিতে পারবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে বাসে করে নিয়ে এসে 5 দিনের কোর্স তো করাতে পারে। অবশ্যই। আরেকটি বিষয় যে আসলে আমাদের যারা ক্রিকেটার আছে, কারেন্ট ক্রিকেটার, তাদের ঘাটতিটা কোন জায়গায় মনে হয়? টেকনিকে ঘাটতি মনে হয় নাকি মানসিক? না, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি যখন খেলেছি এটা আমার সময়ও হয়েছে, এখন যেটা আমি এখনও এটা তো কোনো পরিবর্তন দেখছি না। একটা জিনিস বুঝতে হবে যে ক্রিকেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্রিকেটার্স, দি মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিকেট বোর্ড অ্যান্ড ডিরেক্টরস ওরা কারা? ওরা হলো টু লুক আফটার দ্য অ্যান্ড লুক আফটার দ্য ক্রিকেট ওভারঅল, তাদের দায়িত্ব এতটুকুই। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেলিব্রিটি করে ফেলি ওনারাই সব কিছু। দ্যাট ইজ রং কনসেপ্ট ইন মাই আইস। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হইতে পারেন, সবচেয়ে বড় স্পোর্টসম্যান হতে পারেন, সবচেয়ে বড় ক্রিকেটার হইতে পারেন, যখন আপনি ক্রিকেট বোর্ডে যাবেন ইউর অনলি জব ইজ টু সার্ভ টু দ্য প্লেয়ার্স অ্যান্ড সার্ভ টু দ্য গেম। এটাই আপনার পরিচয়, আর এর চেয়ে বড় আর কোনো পরিচয় না। এখন আমি ধরেন আমি বাংলাদেশের একটা প্লেয়ার ছিলাম, একজন ব্যাটসম্যান ছিলাম। আমি যদি কোনোদিন ক্রিকেট বোর্ডে যাই, ডিরেক্টর হিসাবে যাই বা অন্য কোনো পদে আমি যাই, যদি চাকরি না ডিরেক্টর হিসাবেই যদি যাই, আমার তো কাজ না যে যায় একটা প্লেয়ারকে ব্যাট ধরে ব্যাট শেখানো। ওটার জন্য তো তাহলে আমি জব করতে পারি বা কোচিং হইতে পারি, আমার পাস্ট যেটাই হতে থাকুক। বাট আমি যখন একটা ডিরেক্টর হিসাবে গেছি তো আমার কাজ ভিন্ন, আমার কাজ অন্য। এই জিনিসগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যখন এই অপরচুনিটিটা যারাই পায়, ভবিষ্যতে যারা পাবে, এখন যারা আছেন, এদের জিনিসটা হলো সো ইউ মেক শিওর যে জিনিসগুলো আমরা এমন করে সেট করে দিয়ে যেতে পারি। এটার জন্য যদি আপনার কাছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সময় যতটুকু লাগে, সো দ্যাট এখন যে ক্রাইসিসটা হচ্ছে, ভবিষ্যতে যে ক্রাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে কতটুকু মিনিমাইজ করা যায়। ক্রাইসিস আপনার লাইফে আসতেই থাকবে, ক্রাইসিস আপনি কোনো সময় একবারের জন্য এন্ড করতে পারেন না, এটা চলমান। এটা চলমান। বাট আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টটা কীভাবে করবেন এটা আপনার জানার দরকার। আপনাকে পৃথিবীতে প্রত্যেকটা দেশে বড় বড় ক্রিকেটিং নেশন যারা, তারাও কিন্তু ক্রাইসিসের মধ্যে যায়, সবাই কিন্তু ট্রানজ্যাকশনের মধ্যে যায়। তারা কি সবই খারাপ কাজ করে না? প্রবলি তারা ইজ প্রিপেয়ার্ড বেটার দ্যান প্রবলি আস। আর আমাদের সমস্যাটা হলো আমরা যে কথাটা বলছিলাম, কথায় আমি একটু ফেরত চাই, যে দেখবেন যে বোর্ড ডিরেক্টরস ক্রিকেটারদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব, সবসময় একটা সমস্যা। আপনি এই জিনিসটাকে মিনিমাইজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। মিনিমাইজ আসলে করবে কে? আমি আবার সেদিক পেছনেই চলে যাই, খুব যেহেতু সময় শেষ হয়ে আসছে। আপনি একটা কথা বলেছিলেন যে আপনাকে এটা মিনিমাইজ করবে কি জানেন? বোর্ড ডিরেক্টর আপনাকে ফোন করে বলেছিলেন যে আপনার ব্যাটিং অর্ডার কোথায় হবে। এই জিনিসটা আপনি মিনিমাইজ করবেন কোনভাবে? যখন ওই পজিশনে আপনি বসবেন, আপনার ইগোটা সাইডে রেখে বসতে হবে। আমার সময় আমি এই করেছি,
আমার সময় আমি এত রান করেছি, আমার সময় আমি এমন ব্যাটিং করতাম। দিস গোজ আউট অফ দ্য উইন্ডো ওয়ার ইউ আর টেকিং দ্যাট জব। আমি যদি ওই সিটে মনে করে চিন্তা করি যে আমি তো এরকম খেলতাম, আমি তো এটা করতাম, হ্যাঁ, তাহলে আপনি কোনো দিন ওই গ্যাপটা কমাইতে পারবেন না। ইউ ক্যান নেভার, ওই গ্যাপটা আপনি কমাইতেই পারবেন না। আপনি এখন আসছেন, আপনি কি ছিলেন ওটা আপনি ভুলে যেতে হবে। জিরো থেকে স্টার্ট করতে হ্যাঁ, যার জন্য আপনি যে প্লেয়াররা করছেন, হয়তোবা আপনার চেয়েও ভালো প্লেয়ার না, হয়তোবা আপনার চেয়ে ভালো প্লেয়ার, আপনি ওরকে সার্ভ করার জন্য আসছেন। বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে আপনি সার্ভ করার জন্য আসছেন। তখন আপনি কি ছিলেন এটা আপনার মনে করতে পারেন না। দিস ইজ হোয়াট আই থিঙ্ক। শেষ করব, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে? ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চান নাকি অন্য কোনো পরিকল্পনা? না না ভাই, আমি যেটা বললাম, উইথ রাইট পিপল, উইথ রাইট ইন্টেনশন, যদি কোনো দিন এরকম সুযোগ আসে ক্রিকেট বোর্ডকে সার্ভ করার, আমি অবশ্যই করতে চাবো। বিকজ আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে ইট ফলস ইনটু মাই রেসপন্সিবিলিটি, দ্যাট গেম হ্যাজ গিভেন মি সো মাচ, যে এখন যে ট্রানজ্যাকশনে যাচ্ছে বা যে জিনিসগুলো হচ্ছে, এটা আমার দায়িত্ব। আমি মনে করি যে আমাকে তো ওটা করেন যে এই জিনিসটাকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসা। পারবো না এটা সময় বলবে, যদি আমি ওরকম কোনো সুযোগ পাই ভবিষ্যতে। বাট যেহেতু আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি, মডার্ন ডে ক্রিকেট কী ডিজার্ভ করে, কী ডিজায়ার করে, এটার ব্যাপারে আমার অল্প হলেও আইডিয়া আছে। এই জিনিসটা আমাদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশ ক্রিকেটে ইমপ্লিমেন্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় একটা কথা বলি, আপনার বয়স, আপনার কোয়ালিফিকেশনস, আপনার যোগ্যতা, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ ইউর ইন্টেনশন। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, তাহলে কোনো কিছু বাধা না। চমৎকার। আপনার ধারণাগুলো, ভাবনাগুলো আমরা জানতে পারলাম। নিশ্চয়ই যারা দর্শক আছেন, যারা দেখছেন, তারাও নিশ্চয়ই দেখছেন, ভাবছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততার মধ্যেও। সেখানেই শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ। দর্শকরা যেখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।